আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 20 থেকে 25,000 টাকার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটের জাতীয় ফোন হলো এই ফোনটা, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি F34। কিন্তু কেন এই ফোনটা এত ভালো এবং স্যামসাং কিভাবে এই ফোনটা এত কম দামে মার্কেট নিয়ে এসেছে, আই থিঙ্ক এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং সেই সাথে এই ফোনটা ইউজ করতে যেয়ে এই ফোনটা বেশ কিছু দুর্দান্ত লেভেলের ভালো দিক রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো, এবং দুর্ধর্ষ লেভেলের কিছু নেগেটিভ সাইডও রয়েছে যেটা আসলেই সত্য, সেগুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং স্যামসাং গ্যালাক্সি F34 5G মোবাইলটি। মার্কেটের সবচাইতে নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছিল এই মোবাইলটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই। তবে ব্যাক প্যানেলে সে প্লাস্টিকের উপরে একটা গ্লাসের প্রোটেকশন রয়েছে, তবে এটা গরিলা গ্লাসের প্রোটেকশন কিনা সেটা আমরা জানি না। তবে এই গ্লাসের প্রোটেকশন থাকার কারণে খুব ইজিলি ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছিল, অর্থাৎ হাতের ছাপ পড়ে যাচ্ছিল। এবং সত্যি কথা বলতে আপনি হাতের ছাপ পরিষ্কার করতে করতে আপনি ত্যক্ত বিরক্ত দুইটাই হয়ে যাবেন। সো আমি প্রিফার করব এই ফোনটা যারা কিনবেন সাথে সাথে একটা ব্যাক কেস অথবা কভার কিনে নেওয়ার জন্য। তবে রেয়ার প্যানেলে গরিলা গ্লাস প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। সেই সাথে 6.5 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ওয়েট হলো 208 গ্রাম। মোবাইলটি একটু ভারী এবং ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি যে একদম ঠিকঠাক রয়েছে সেটা আমি বলবো না, তবে স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। এবং সেই সাথে আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো মিস্টিক গ্রিন। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ইলেকট্রিক ব্ল্যাক। এবং এই মোবাইলটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পারফরমেন্সের কথা যদি বলতে চাই, একটু ডিলে লক্ষ্য করেছি, টাচ করার পর একটু লেট হয়ে আনলক করতে, বাট ওভারঅল আমি মনে করি যে ঠিকঠাক আছে, কারণ স্যামসাংয়ের ফোনগুলো যত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে একটু স্লোই কাজ করে। তার পাশাপাশি মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, এখানে একটি ডেডিকেটেড সিম এবং আরেকটি সিম অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। তার পাশাপাশি মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, যেটা আমি বললাম একটু আগে যে একটু স্লোই কাজ করে, আই থিঙ্ক যারা স্যামসাং ইউজার রয়েছেন এটাতে আপনারা অনেকেই ইউজ টু, বাট নর্মালি যারা অন্য কোনো ফোন ইউজ করেন শাওমি, রিয়েলমি, তাদের কাছে হয়তো বা এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অত একটা ভালো লাগবে না। তার পাশাপাশি এই ফোনটার ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট 34টি সেন্সরস রয়েছে। এই মোবাইলটিতে 5G সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছিল স্যামসাংয়ের লেটেস্ট One UI 5.1। এই মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে, অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটাতে কিন্তু এক্সট্রা কোনো ব্লটার বা আননেসেসারি অ্যাপস নাই, যেটা স্যামসাংয়ের অন্যান্য ফোনেও থাকে না। সো এই ফোনটা আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি যখন আমরা মাল্টিটাস্কিং করেছি। সেই সাথে ফোনটাতে আমরা অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করলে একেবারেই কমফোর্টেবলভাবে ইউজ করেছি, কোনো ধরনের কোনো ল্যাগিংয়ে দেখা পায়নি। সেই সাথে মোবাইলটির ডিসপ্লে সাইজ হলো 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং এটা হলো একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং সেই সাথে এটাতে রয়েছিল 120Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 396 ppi। এই ফোনটা আউটডোরে ইউজ করতে যাই আমরা খুব একটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আমরা এক্সট্রিম রোদের নিচে যখন ইউজ করেছি তখন কিছুটা আলো কম মনে হয়েছে ডিসপ্লেতে, সেটা মনে হচ্ছে, বাট এছাড়া নর্মালি আমাদের কাছে একদম ঠিকঠাকই লেগেছে। এবং সেই সাথে ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি স্পেশালি আউটডোরে, তখন কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত ইস্যু ফেস করিনি। আর এই ফোনটার যদি আমি ভেজেল এবং চিনের কথা বলি, চিনটা আমার কাছে প্রাইস বিবেচনায় কিছুটা মোটা মনে হয়েছে। এবং সেই সাথে এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, যেটা আসলে কেউই এখন এই 20-30 হাজার টাকার ফোনে থাকবে বলে আমরা মেনে নিতে পারবো না। এবং তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রেয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এই ফোনটা ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে, মেইন ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি ছবির কালার টোন বেশ ভালোই ধরতে পারছিল, তার পাশাপাশি কালার ডিটেলসটাও নাইসলি ক্যাচ করতে পারতেছিল। ইনফ্যাক্ট আমাদের কাছে মনে হয় না যে খুব এক্সট্রা কালার বুস্ট করে বা অনেক বেশি স্যাচুরেশন পেয়েছি, এরকম আমার মনে হয়নি এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে যখন আমরা ছবি তুলেছি, এটা যে ডাইনামিক রেঞ্জটা কভার করে সেটা দুর্দান্ত লেভেল, এবং তার পাশাপাশি এজ ডিটেকশনও খুব নাইসলি করতে পারছিল এবং ছবির ডিটেলস
খুব ভালোভাবে ধরে রাখতে পারছিল এবং সত্যি কথা বলতে পোর্ট্রেট মোডের ছবি তোলার সময় ফোকাসিং রিলেটেডও কিন্তু কোনো প্রবলেম পায়নি। আমাদের কাছে অনেকই ভালো লেগেছে এবং কালারটা বেশ পাঞ্চি ছিল, যেটা আমাদের কাছে ওভারঅল আরও ভালো লেগেছে। এবং সেই সাথে ফোনটাতে থাকা আমরা যে নাইট মোড রয়েছে তার সাথে ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে নানা রকম আরও অন্যান্য ফিচার আমরা ছবি তুলেছি। ওভারঅল আমার কাছে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স আই থিঙ্ক প্রাইস হিসাবে খুবই ভালো এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা ভিডিও শ্যুট করেছি। এই মোবাইলটাতে হাইস্ট 4K 30 FPS ভিডিও শ্যুট করা যায়, তবে আমরা 1080p 60 FPS ভিডিও শ্যুট করে বেশি কমফোর্টেবল বা বেশি মজা পেয়েছি, বিকজ এই ফোনটার ক্যামেরাতে কিন্তু OIS রয়েছে। সো মোটামুটি বেশ স্টেবল পারফরমেন্স পেয়েছি। খুব একটা রোলিং শাটার জনিত প্রবলেম আমরা এই ফোনটা থেকে পাইনি এবং সেই সাথে ফোনটাতে বেশ নানা রকমের ফিচারের পাশাপাশি রয়েছে স্লো মোশনে ভিডিও শ্যুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা। এবং এই ফোনটার ফ্রন্ট প্যানেলে রয়েছিল 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সত্যি কথা বলতে সেলফি ক্যামেরার ছবি তুলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার প্রধান কারণ হলো মানে প্রাইস হিসাবে যেসব ফোন আছে মার্কেটে সেসব ফোন আসলে আলোতে অনেক ভালো ছবি আসে, বাট এটা মোটামুটি কম আলোতেও ভালো ছবি দেয়, ডিটেলসও ভালো ধরে রাখতে পারে, ডাইনামিক রেঞ্জ যেমন নাইসলি কভার করতে পারে, এজ ডিটেকশনটা বেশ ভালো ছিল এবং এক্সট্রা বা এক্সট্রিম লেভেলের কোনো কালার স্যাচুরেশন বা কালার বুস্টার দেখা পায়নি। সো ওভারঅল বেশ ন্যাচারাল ছবি উঠে, যেটা আমরা সবাই চাই। অনেকে হয়তো বা একটু কালার বুস্ট পছন্দ করে, তাদেরও খারাপ লাগবে না। সো ওভারঅল এই ফোনটা সেলফি ক্যামেরা আমার কাছে 20-25 হাজার টাকার ফোন হিসাবে একদম দুর্দান্ত লেভেলে লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ক্যামেরা টু API সাপোর্ট নেই। সো আপনারা চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা বা GCAM ইউজ করতে পারবেন না। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাক লেগেছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিস্পিনেস একদম ব্যালেন্স ছিল। 100% ভলিউম আমরা এই ফোনটার স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশনের দেখা পাইনি। ওভারঅল প্রাইস বিবেচনায় এই ফোনটার স্পিকার আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। স্যামসাং গ্যালাক্সি F34 এই মোবাইলটিতে রয়েছিল 6000 mAh ব্যাটারি এবং সাথে কোনো ধরনের কোনো চার্জার না থাকলে মোবাইলটি হাইস্ট 25 ওয়াটের চার্জার সাপোর্ট করে। দেন এই ফোনটা চার্জিং টাইমের কথা যদি বলতে চাই, 25 ওয়াটের চার্জার আসলে আমাদের কাছে নাই। 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ দিয়েছি, 3 ঘন্টার মতো সময় লেগেছে এবং হালকা পাতলা যখন আমরা বেসিক ইউজ করেছি তখন এই ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি 2 দিনের মতো, যেটা আসলে ইমপ্রেসিভ। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি মোবাইলের ডাটা দিয়ে যখন আমরা ভিডিও দেখেছি বা অনেক লং টাইম গেম প্লে করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 8 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Exynos 1280 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং সেই সাথে এই মোবাইলটাতে জিপিইউ হিসেবে রয়েছিল মালি G68 এবং এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,24,404। সেই সাথে ডিসপ্লেতে আমরা বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্টও শেয়ার করে দিয়েছি। এই ফোনটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে সত্যি কথা বলতে গেমিং পারফরমেন্স খুব সলিড ছিল। পাবজি গেমসটা আমরা অনেক ভালো গ্রাফিক্স সেটিংয়ে না খেলতে পারলেও একদম সলিড পারফরমেন্স পেয়েছি। তবে একটা প্রবলেম আছে, এই ফোনটা হিট হয় স্পেশালি লং টাইম গেম প্লে করার সময় পাবজি গেমসটা তখন কিছুটা ল্যাগ করে, বাট এছাড়া সব কিছু ঠিক আছে। পাবজির ফ্রি ফায়ার গেমসটা খেলেছি একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পায় নাই। দেন এই ফোনটা দিয়ে আমরা অ্যাশফান গেমসটা খেলেছি, আর অ্যাশফান যদিও খুব হেভি গেমস না, বাট যেহেতু অনেক কালার থাকে, সো এটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, আবার স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সো কালার টোনটা খুব ভালোই প্রোভাইড করে। দ্যাটস ওয়াই আমরা অ্যাশফান গেমসটা এই ফোনে খেলে অনেক মজা পেয়েছি এবং সেই সাথে আমরা ফুটবল গেমসটাও খেলেছি। সেটা অনেক এক্সট্রিম গ্রাফিক সেটিংয়ের গেম না, তারপর আমরা ফুল গ্রাফিক সেটিং এই ফোনে খেলেছি, একদম ল্যাগ ফ্রি লং টাইম গেম প্লে করেছি, কোনো ধরনের কোনো হিটিং ইস্যুজ আমরা ওইভাবে ফেস করি নেই ফুটবল গেমসটা খেলার সময়। সো যারা ফুটবল পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এই ফোনটার পারফরমেন্স। এই ফোনটা মেইনলি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং দুটো ভেরিয়েন্টই হলো র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 23 থেকে 24 হাজার টাকার মধ্যে, আর 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 24 থেকে 25 বা 26 হাজার টাকার মধ্যে। কিছুদিন পর প্রাইস আরেকটু কমেও যাবে। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা করব। তার মধ্যে প্রথমে জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি ল্যাকিংস আমরা পেয়েছি সেটা জেনে নিই। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এই ফোনটা ইউজ করার সময় আমার কাছে ইন্টারনেট স্পিড কিছুটা কম পেয়েছি বলে মনে হচ্ছে, স্পেশালি কোনো কিছু ডাউনলোড করতে গেলে বা আপলোড করতে গেলে কিছুটা স্লো কাজ করে এই ফোনে। দেন এই ফোনটা যেটা সব থেকে বড় বিষয় আমি একদম ভিডিওর শুরুতেই বলেছি সেটা হলো এই ফোনটার বিল্ড কোয়ালিটি আমার কাছে একদমই ভালো লাগেনি। খুব নিম্নমানের প্লাস্টিকের তৈরি বডি ফ্রেম, যদিও রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, বাট এটা কিন্তু কোনো স্পেশাল প্রোটেকশন নাই। সেই সাথে মারাত্মক লেভেলের ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, মানে আপনি পাগল হয়ে যাবেন পরিষ্কার করতে করতে। সো ব্যাক কেস ইউজ করতে হবে, এটা আমার কাছে আসলে ভালো লাগে না। আর এই জমানায় এসে এই ধরনের প্লাস্টিক বডি এইরকম আসলে স্যামসাং কিছু বলার
বলার নেই, ওরা লুকস নিয়ে কাজ করেই না একেবারে, আর বাংলাদেশকে তো গনাই ধরে না। যাই হোক, এই ফোনটা আরেকটা বড় ল্যাকিংস হলো ফোনটার স্টোরেজ স্পিড চেক করতে, যে আমরা রাইট স্পিড অনেক কম পেয়েছি। আমি জানি না স্যামসাং কি অনেক পুরাতন কোনো জায়গা থেকে কোনো স্টোরেজ বা হার্ড ডিস্ক এনে এই ফোন ইউজ করছে কিনা, মেবি সেই কারণে হতে পারে এটা স্লো, কারণ এরকম হওয়ার কথা না। আমরা রিড স্পিডের থেকে রাইট স্পিড অনেক বেশি মাত্রায় কম পেয়েছি, এটা আমার কাছে একটু আনইউজুয়াল মনে হয়েছে। আবার এমন হতে পারে এই ফোনটা অন্যান্য ইউনিটে এই ইস্যু নাও থাকতে পারে। সো স্টিল আমার কাছে যেহেতু নেগেটিভ মনে হচ্ছে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেন এই ফোনের ডিসপ্লেটা ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে যে ডিসপ্লে ব্রাইটনেস একটু বেশি হলে ভালো হতো। বাট কিছু দিক আছে এই ফোনের অনেক ভালো, তার মধ্যে আবার ডিসপ্লেটাও অন্যতম। ডিসপ্লেটার ব্রাইটনেস যদিও কম, বাট কালার কোয়ালিটি, কালার অ্যাকুরেসি খুবই ভালো। আপনাদের কাছে ভিডিও দেখে অনেক ভালো লাগবে। তবে আমি একটা কথা বলি, আউটডোরে যখন আপনি একদম ডিরেক্ট সানলাইটে নিচে ইউজ করবেন, তখন কিছুটা লো ব্রাইটনেস জনিত ইস্যুস মনে হবে যে ফেস করবেন। সো আমরা তো আসলে ডাইরেক্ট আলোর নিচে সবসময় ফোন ইউজ করি না। সো ওইটা যদি আমি বাদ দিই, এই ফোনটার আরেকটা ইম্পর্টেন্ট বেশ বড় সড়ো বিষয় হলো এই ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। দ্যাটস হতে পারে ফোনটা এত মোটা, এবং চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো। সাথে চার্জার দিলে হয়তো বা পারফেক্ট ডিল হতো, বাট যেহেতু এখন সবাই দেয় না, স্যামসাং সুযোগ পেয়ে স্যামসাং দেওয়া বাদ দিয়ে দিয়েছে। সো এটা দিলে ভালো হতো, এটা আর কিছু বলতে চাই না। দেন এই ফোনটার সবচেয়ে বেস্ট জিনিস হলো এই ফোনটার রিয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। আমরা একটু আগে ক্যামেরা সেকশনে এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলেছি, সেখানে যে ছবি যে আমরা তুলেছি সেটা স্যাম্পলস দেখে নেন, আইডিয়া হয়ে যাবে। এবং আমি মনে করি যারা 20-25 হাজার টাকার মধ্যে শুধু ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চাচ্ছেন, ভিডিওর মাঝখানে বলে দিই, তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিয়ে নিতে পারেন। দেন এই ফোনটার গেমিং নিয়েও আমরা একটু আগে কথা বলেছি, গেমিং পারফরমেন্স ঠিকঠাক আছে। খুব প্রেশার দিয়ে আপনারা গেমস খেলতে পারবেন না, বাট অনেক এক্সট্রিম গেম খেলতে পারবেন। লাইট গেমসগুলো, পাবজি টাইপস গেম অনেক বেশি খেললে ফোনটা হিট হয়, এছাড়া সব কিছু ঠিকঠাক আছে। আর ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে স্যামসাংয়ের ইউআই অনেক কমফোর্টেবল, আর এটা অ্যান্ড্রয়েড 13 ভার্সন রয়েছে, One UI 5.1 ইউআই, মানে লেটেস্ট একটা ইউআই। সো আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি না। ইনফ্যাক্ট এটা নিয়ে আসলে বলার কিছু নেই, এটা আপনারা অলরেডি সবাই জানেন। বাট এখন হলো সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি ফটোগ্রাফি খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি লং টাইম চার্জ ব্যাকআপ চাচ্ছেন, তারা চোখ বন্ধ করে 20-25 হাজার টাকার মধ্যে এই ফোনটা নিয়ে নিতে পারেন। বাট একটা কথা বলেই, এই ফোনটার আউটলুকটা মোটামুটি, গেমিংটা অনেক বেশি খারাপ না হলেও মোটামুটি, জাস্ট এইটাই একটু ল্যাকিংস। এছাড়া আমি মনে করি যে 20-25 হাজার টাকায় আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে এই স্যামসাং গ্যালাক্সি F34 ওয়ান অফ দ্য বেস্ট ডিল রাইট নাও। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি F34, অর্থাৎ এই ফোনটার ফুল রিভিউ। আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।